প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন 25 মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি। ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন দূতের বৈঠক অপ্রত্যাশিত, বলছে জামাত। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে দেশে ঢোকানোর চেষ্টার অভিযোগ। ছুটির দিনেও গ্যাস সংকট, বেশিরভাগ পাম্প বন্ধে থমকে আছে গাড়ির চাকা। চরম বিপাকে যানবাহন চালক। নতুন চ্যালেঞ্জ, সিএনজিতে 50% দাম বাড়ানোর প্রস্তাব। চলতি মাসে কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া আন্তনগর ট্রেন, জানালেন প্রতিমন্ত্রী। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ বাস্তবায়নের পরিকল্পনা। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে আবার দেশে ঢোকানোর পরিকল্পনা চলছে। শনিবার দুপুরে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা সরকার ও বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক 5-7 বছর আগে যিনি অবসর নিয়েছে তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই ওটা জাতির মধ্যে উদ্বেগ দেখে, এবং সেই রকম কোনো নির্বাচনের পায়তারা করলে, আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরাও মানব। এদিকে রাজধানীর মহাখালীতে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের দাবিতে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে আবার দেশে ঢোকানোর পরিকল্পনা চলছে। তারা রিফাইন আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনের নামে ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে ঢোকার জন্য আবার ষড়যন্ত্র করছে। আমি ঢাকাবাসীকে বলতে চাই, আবার যদি 24-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেয়, আপনারা কি মেনে নেবেন? প্রশ্নই আসে না। এদিকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার, নাটোর, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। দেশে ভয়ের পরিবেশ তৈরি ও বিরোধী মতকে দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে এ অভিযোগ করেন তিনি। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। বলেন, কোনো অপরাধেরই বিচার হচ্ছে না, যে কারণে এই ঘটনাগুলো বারবার ঘটছে। দেশের রাজনৈতিক সংকট দূর করার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। দেশে আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের সবারই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা, কিন্তু ঐক্যের ভিত্তিটা কি হবে? ঐক্যের ভিত্তিটা আমরা বলেছিলাম, যদি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলত এতদিনে, সরকার বিচারের ব্যাপারে যদি সরকার কমিটেড হতো, সরকার যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারত, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারত, আমরা কিন্তু সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ। দল হিসেবে দায় আছে আওয়ামী লীগেরও। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে। র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে কথা জানান চিফ প্রসিকিউটর। এদিন প্রথমবার অপরাধের ঘটনাস্থল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের 3 বিচারপতি।
ঘুটঘুটে অন্ধকার, যেন কবরের আরেক রূপ। এই বন্ধ কুঠরিতেই আটকে রাখা হতো দিনের পর দিন। পাশবিক নির্যাতন, এমনকি রয়েছে হত্যার অভিযোগও। শনিবার রাজধানীর উত্তরায় র্যাবের এই গোপন বন্দিশালা পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারপতি, প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী, গুমের শিকার ভুক্তভোগীদের পরিবার। এই গোপন বন্দিশালাতেই গুম করে রাখা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ অনেক বিরোধী রাজনৈতিক নেতাকে। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, এখনও সন্ধান মেলেনি গুমের শিকার অন্তত ২৫০ মানুষের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতেই এই পরিদর্শন। আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার কার্য আমরা পরিচালনা করছি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলছে সেটি আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ করবার প্রয়াস হিসাবে আজকে আমরা মাননীয় বিচারপতি মহোদয়গণকে আইনের আওতায় আমরা আবেদন করেছিলাম যে তারা ঘটনাস্থলটি সরজমিনে পরিদর্শন করার জন্য। চিফ প্রসিকিউটর জানান, এই গোপন বন্দিশালার মাধ্যমেই আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। এর পেছনে দল হিসেবে আওয়ামী লীগেরও দায় আছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। যারা সেই দিন সুপিরিয়র রেসপন্সিবিলিটি যাদের ছিল, যারা মাঠ পর্যায়ে ওই সুপিরিয়রের কমান্ড যারা কমপ্লাই করেছে এবং যে রাজনৈতিক সংগঠন যারা এই সরকারে ছিলেন, যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আমি আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। এদিকে পরিদর্শন শেষে আয়নাঘরকে অসত্য বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। টিএফআই বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ইট ক্যান বি এনিওয়্যার থ্রাউট দি এন্টায়ার কান্ট্রি, এটাও আমার কথা। আয়নাঘর বলতে আমরা আজকে কিছু দেখতে আসি নাই। প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে হবে, চিহ্নিত করতে হবে, প্রকৃত অপরাধীকে সাজা দিতে হবে, কিন্তু একজন নির্দোষ যাতে সাজাপ্রাপ্ত না হয়। আগামী শনিবার ক্যান্টনমেন্টে ডিজিএফআই কার্যালয়ের ভেতরে জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক হয়েছে। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সার্জিও গোর জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহেই 25টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন। দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানান বিশেষ দূত। আহমেদ সালেহিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ পুরনো। বিগত 17 বছর টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এখন অনেকটাই সমান্তরাল রেখায় চলমান। 3 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সে বার্তায় দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে। শনিবার সকাল 9:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কথা, যেখানে বিনিয়োগ সম্প্রসারণে দুদেশের মধ্যে আলোচনা হয় বেশ ফলপ্রসূ। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের জানান, তারেক রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে জানিয়ে সার্জিও গোর বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। তাই আগামী সপ্তাহের শেষে মার্কিন শীর্ষ 25টি ব্যবসায়ী সংগঠনের 45 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় আসবেন বলে জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে, একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার
একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটের দ্রুত টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন জানিয়ে সার্জিও গোর আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন বলে জানানো হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। এনসিপি পদযাত্রার নামে জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করে স্থানীয়দের ক্ষুব্ধ করে তুলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। নতুন দেশ গড়তে কঠোর অবস্থান নিয়ে সরকার দ্বিধা করবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। দেশে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবিগুলো শুধু ফ্রেমবন্দি কিছু দৃশ্য নয়, এগুলো হারিয়ে যাওয়া জীবন, অসম্পূর্ণ স্বপ্ন আর এক রক্তাক্ত সময়ের দুঃসহ স্মৃতি। ফেসিবাদের 15 বছরের আন্দোলন, সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই প্রদর্শনীতে দেয়াল জুড়ে স্থান পেয়েছে জুলাই আন্দোলনের উত্তাল দিন, নির্যাতনের চিত্র। জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি প্রদর্শনী পরিদর্শনে এসে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের ডাকে জুলাই আন্দোলন বেগবান হয়েছিল। চলমান যে সংগ্রাম বিএনপি সহ রাজনৈতিক দল আমরা করছিলাম, তখন যারা শিশু, তখন যারা কিশোর, তারাও কিন্তু এই আন্দোলন দ্বারা প্রভাবিত ছিল। এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে সরকারকে তো অবশ্যই তা করতে হবে। বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সারা দেশকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সফল গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটাকে নির্মাণ করব। আমি নিজেও। এদিকে পিআইবিতে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন ও ডক্টর ইউনূস। এখন সেই প্রতারণার দায়িত্ব নিয়েছে জামাত ও এনসিপি। পদযাত্রার নামে প্রধানমন্ত্রী ও জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করে ওই এলাকার মানুষকে তারাই ক্ষুব্ধ করে তুলছে। আপনারা কইছিলেন না এটা তো নির্বাচনী জোট, তো নির্বাচন তো শেষ, এখন কিসের আন্দোলন, কিসের জোট? মুনাফিকি করার জন্য, মানে এনসিপিকে এখন জামাতের কাছ থেকে মুনাফিকি শেখার জন্য এখনো তাদের সাথে রয়ে গেছে। জুলাই সনদ এবং গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতারণা করেছিল, সেই প্রতারণা রক্ষার দায়িত্ব এখন জামাত এবং এনসিপি নিয়েছে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না। অনেকে অনেক কথা বলছেন কি হলো 4-5 মাসে, কিন্তু এটা তো ঠিক। জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি মেনে চোখে চোখ রেখে সার্বভৌমত্ব বজায় রেখেছেন বলেও মন্তব্য করেন রিজভী। নব উদ্যমে এটা শুরু হওয়া। গ্যাস সংকট কাটছেই না। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে ভোগান্তিতে চালকরা। পর্যাপ্ত গ্যাস না পেয়ে টান পড়েছে অনেকের আয় রোজগারে। কোনো কোনো ফিলিং স্টেশনে গ্যাস থাকলেও চাপ একেবারেই কম, আবার কোনোটিতে গ্যাসই নেই। যানবাহনের দীর্ঘ সারি, ক্লান্ত অবসন্ন শরীরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবু জানা নেই গ্যাস মিলবে কখন। শনিবার ছুটির দিনও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা গেল এমন চিত্র। আমরা তো কষ্টের ভিতরে আছি, এখন অনেক কষ্টে আছি। পাম্পে আইসা প্রেসার পাই না, গ্যাস পাই না, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল, এরপর গ্যাস পাই 50 টাকা 60 টাকার। আমরা খুব ভোগান্তিতে আছি আসলে। গ্যাস আপাতত লাইনে শেষ হয়েছে, সকাল 9টা আসছি, এখন তো এরা বলতেছে 3টার দিক দিয়ে দিতে পারে, তাও শিওর নাই। অনেক অসুবিধা, রোদ নাই, বৃষ্টি নেই, সবসময় দাঁড়ায় থাকতে হয়। টানা কয়েকদিনের গ্যাস সংকটে থমকে আছে গাড়ির চাকা, আর এতে হুমকিতে অনেকের রোজগার। সবচেয়ে বিপাকে সিএনজি চালিত অটোরিকশা আর রাইড শেয়ার চালকেরা। খুব কষ্টতে আছি বুঝছেন, 15 দিন ধরে ইনকাম নাই, গ্যাস পায় না, জমা বারামারাম কোন থেকে 4
4-5 ঘন্টা গ্যাসের সিরিয়াল দিচ্ছি, ইনকাম করতে পারতেছি না, যার কারণে আমার সংসারও ঠিকমতো আমি চালাইতে পারতেছি না, মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগতেছি। ইনকামই নাই, এখন আমি কিভাবে ফ্যামিলি চালাবো? ঢাকার শহর চলতে কত টাকা খরচা। সংকটের মধ্যে আবার সিএনজিতে 50% দাম বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার। আর এই খবরে নানা হিসেব নিকেশ করছেন গ্রাহকরা। বাংলাদেশে যেটা বাড়ে ওইটা আর কমানো হয় না, আর এটা বাড়াইলে তো আমাদের অনেক সমস্যা। যদি 21 টাকা বাড়ায় তাহলে এটা পসিবল না, এটা কেমনে সম্ভব? আমাদের জন্য ছোট আপ হয়ে যাবে। এটা যদি বাড়ানো হয়, আপনি যেমন একজন যাত্রী সাপোজ আপনি কোনোদিন এই 5 টাকার ভাড়া 25 টাকাতে যাবেন না। দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা 4000 মিলিয়ন ঘনফুট, কিন্তু মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দৈনিক সরবরাহ নেমে এসেছে 2000 মিলিয়ন ঘনফুটে, যার বিরূপ প্রভাব পড়ছে বাসাবাড়ি, শিল্প কারখানা সহ সার্বিক উৎপাদন খাতে।